ডিজাইন ক্রেজের পক্ষ থেকে আপনাদেরকে আরও একবার স্বাগতম। আমি এম জাহিদুর রহমান। আজকে আপনাদের সাথে আরও কিছু HTML ট্যাগ এবং CSS প্রপার্টিজ নিয়ে আলোচনা করব। তো আমরা এর আগের পর্বে, এই ভিডিওর আগের পর্বে আমরা দেখেছি যে কি করে ফন্টের বিভিন্ন স্টাইল দিতে হয়। এবারে আমরা আবার এই প্রজেক্টটা প্রথম থেকে শুরু করি, যাতে আমরা সম্পূর্ণটা ভালোভাবে বুঝতে পারি। তো আমরা প্রথমে একটা ডিভ নিলাম। এই ডিভের একটা ক্লাস দিতে পারি। ক্লাসের নাম হতে পারে, আমরা একটা ক্লাস নিলাম, ক্লাসের নাম দিতে পারি ডিসি টেক। সো আমাদের একটা ডিভ নেওয়া হয়ে গেল, যেটা আমাদের অলরেডি CSS ফাইল লিঙ্ক করা আছে। CSS ফাইলে আমি যেটা দেখিয়েছিলাম যে কমন রুলের জন্য আমরা স্টার দিব, স্টার দিয়ে কার্লি ব্র্যাকেটের ভিতরে রুল লিখব। যেমন আমরা যে কমন রুলগুলো হতে পারে তার ভিতরে একটা হতে পারে আমরা প্যাডিংটা বাদ দিয়ে দিতে পারি সব কিছুর। এটা নির্ভর করে আপনার উপর, আপনি কোন রুলসগুলো আপনি সব ট্যাগের জন্য অথবা সব ক্লাসের জন্য ইউজ করবেন, সেটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে। আমি আপাতত প্যাডিংটাকে এবং বর্ডারটাকে 0 করে দিচ্ছি। ঠিক একইভাবে আমি আগেও বলেছিলাম আপনাদেরকে যে আমরা যদি মনে করুন, আমরা যদি প্যাডিং এবং বর্ডার ভিতরের দিক থেকে নিতে চাই, এর আগের ক্লাসে আমি বলেছি, তো সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, বক্স সাইজিং কোডটা প্রপার্টিসটা ইউজ করতে হবে এবং আমাদের ভ্যালু হবে বর্ডার বক্স। সো আমি আমার লোগোটাকে একটু সরিয়ে নিচ্ছি। তো বর্ডার বক্স আমাদের ভ্যালু হলো। এরপরে আমরা জানি যে বডিতে আমাদের কিছুটা মার্জিন নিয়ে নেয়। যেহেতু প্যাডিং আমরা অলরেডি 0 করে দিয়েছি, বর্ডার 0 করে দিয়েছি, বডির জন্য এসব দিতে হবে না। নর্মালি আমাদের বডি কি করে যে একটা মার্জিন নিয়ে থাকে। আসলে ব্যাপারটা এরকম যে কিছু কিছু ব্রাউজারে দেখা যায় যে অনেক ক্ষেত্রে বর্ডারও নিতে পারে অনেক ট্যাগ। এই জন্য আমরা কিন্তু বর্ডারটা 0 করে দিলাম। আমাদের যেখানে প্রয়োজন হবে সেখানে আমরা বর্ডারটা ইউজ করব। সো বডির ভিতরে আমরা মার্জিনটা আমরা 0 করে দিলাম। অর্থাৎ এখন আমাদের বডি যে ট্যাগটা আছে সে কোনো মার্জিন নেবে না। এরপরে আমরা যে ক্লাসটা করলাম, ক্লাসের নাম দিয়েছিলাম ডিসিটেক। দেখুন আমাদের অলরেডি ডিসিটেক চলে এসেছে এখানে। ডিসিটেকের ক্ষেত্রে আমরা যেটা করব, আমরা ম্যাক্স উইথ শিখেছিলাম, তো আমরা ম্যাক্স উইথটা ইউজ করতে পারি। ম্যাক্স উইথ ফর এক্সাম্পল 810 পিক্সেল। ওকে, সো হাইটটা আমরা ঠিক আপাতত দিয়ে রাখি, কিন্তু আমি আগেও বলেছি যে আমরা নর্মালি হাইট ইউজ করব না, কিন্তু আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি আপাতত হাইটটা ইউজ করছি। তো 40 পিক্সেল দিয়ে আমাদের খুব বেশি দরকার নেই। একটা প্যাডিং দিতে পারি, নর্মালি 10 পিক্সেল প্যাডিং দিতে পারি। প্রয়োজনে আমরা হাইটটা একটু বাড়িয়ে নিই। সো আমাদের নর্মালি হাইটটা যখন 50-60 পিক্সেল হবে, দুই উপর নিচ থেকে 10-20 পিক্সেল চলে যাবে, যেহেতু প্যাডিংটা ভিতরে চলে আসবে। এর কারণ কি? এর কারণ হচ্ছে বক্স সাইজিংয়ের কারণে প্যাডিংটা ভিতরে চলে আসবে। সো আমাদের ডিপটা ঠিকমতো এসছে কিনা সেটা বোঝার জন্য আমরা কি করতে পারি, আমরা নর্মালি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি, না হলে আমাদের ডিপটা দেখা যাবে না নর্মালি স্ক্রিনে। ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে আমরা আপাতত একটা অ্যাশ কালার ইউজ করি, খুব লাইট টাইপের একটা অ্যাশ কালার, এবং মার্জিন 0 অটোর মাধ্যমে ডিপটাকে মাঝখানে নিয়ে আসব, 0 অটো। তো আমরা একটু প্লে করে দেখি আমাদের ডিপটা ঠিক আছে কিনা। আমরা নেটবিনস দিয়ে খুব সহজেই প্লে বাটনে ক্লিক করে দেখতে পারি আমাদের হাইটটা খুব কম মনে হচ্ছে। তো আমরা হাইটটা একটু বাড়িয়ে দিই, 100 পিক্সেল ফর এক্সাম্পল। আমাদের হাইটটা যাই হোক বেশ ভালো একটা অবস্থানে এসেছে। তো আমরা এবারে কি করতে পারি, আমরা ভেতরে একটা H2 ট্যাগ নিব অথবা H1 ট্যাগ নিব, অর্থাৎ একটা হেডিং ট্যাগ নিব।
হেডিং ট্যাগটা নেওয়ার কারণ আমরা আপনাদেরকে আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে যখনই আমরা কোনো একটা ডিভের ভেতরে কোনো ট্যাগ নিয়ে থাকি এবং তার যদি কোনো মার্জিন থাকে তখন সেটা কী রকম বিহেভ করে সেটা বোঝানোর জন্য। ফর এক্সাম্পল আমরা যদি H1 ট্যাগে ভেতরে কিছু লিখি, ডিজাইন ক্রেজ ইজ আ গুড website and their tutorials are really good. Okay. সো আমরা পেলাম, আমরা যদি একটু রিফ্রেশ করি, আমি আগেই বলেছি যে H1 বাই ডিফল্ট একটা মার্জিন নেয়। ঠিক আছে, সো আমরা কি করব, আমাদের বাইরে বের হয়ে গিয়েছে, আমরা একটু কমিয়ে দিই, H3 করে দিই। আর আপাতত আমরা এই ডিভের প্যাডিংটা বাদ দিয়ে দিই, কারণ আমরা এখন যেটা দেখতে চাচ্ছি আমরা ঠিক এটাই দেখতে চাচ্ছি। আর অর্থাৎ আমাদের নর্মালি কি হলো, আমাদের যদি H1 ট্যাগটা না থাকতো, সরি H3 ট্যাগটা, আমাদের H3 ট্যাগটা যদি না থাকতো ডিভটা ঠিক উপর থেকেই শুরু হতো, কিন্তু যখনই আমি H3 ট্যাগটা দিয়ে দিলাম আমার মেইন প্যারেন্ট ডিভটা একটু নিচে নেমে আসলো। এর কারণ কি হতে পারে? আমি আগেই বলেছি যে H1, H2, H3 অথবা P এরা বাই ডিফল্ট, অথবা UL এরা বাই ডিফল্ট একটা মার্জিন নিয়ে নেয়। তো সেই মার্জিনটার কারণে দেখুন, আমি যখন H3টাকে ফায়ারবাগ দিয়ে ধরছি তখন উপরে এবং নিচে হলুদ দুটো স্পেস আছে। দেখুন ডিজাইন ক্রেজ লেখাটা ব্লু হয়ে আছে এবং তার উপরে নিচে হলুদ স্পেস আছে। ঠিক যতখানি উপরে হলুদ স্পেস আছে ঠিক ততখানি এই প্যারেন্ট ডিভটাকে নিচে নামিয়ে নিয়ে এসেছে, আমরা ধরলে বুঝতে পারবো। তো স্বাভাবিকভাবে হয় কি, যদি আমরা ফ্লোট না করি অথবা আরও বিভিন্ন ধরনের প্রপার্টিজ আছে সিএসএসে, তো সেগুলো না করলে নর্মালি আমাদের এই কোনো ট্যাগে যদি মার্জিন থাকে সে প্যারেন্ট ট্যাগকে স্বাভাবিকভাবে নিচে নামিয়ে নিয়ে আসে। তো এটা আমাদের অনেক ক্ষেত্রেই সমস্যা হয়ে থাকে। এই সব ক্ষেত্রে আমরা কি করি, নর্মালি যদি আমরা দেখাই যে এখানে আমরা একটু সাইড রুল লিখে আমি একটু এটা সরিয়ে দিই, আমাদের ডিজাইন ক্রেজটা সরিয়ে দিই, দেখা যায় যে স্বাভাবিকভাবে আমরা এর সলিউশনটা এইভাবে করি যে মার্জিনটা 0 করে দেই, তাহলে আমাদের হলো না। আর প্যাডিংটাকে আমরা টপ এবং বটম দেখা গেল যে 20 পিক্সেল দিয়ে দিলাম, ডানে বামে দিলাম না। তো এই ক্ষেত্রে প্যাডিংয়ের মাধ্যমে আমরা নামিয়ে থাকি, কারণ প্যাডিং দিলে সেটা ডিপটাকে নামায় না। প্যাডিং তো স্বাভাবিকভাবে আমরা যে H3 নিলাম তার বডির ভিতর থেকে নিয়েছে, সো এই জন্য নামায় না। কিন্তু এটা আসলে কোনো সমাধান না, কারণ এই সমাধানটা অনেক ক্ষেত্রে কাজে লাগতে পারে এই কারণে যে যখন আমি এর কোনো ব্যাকগ্রাউন্ড কালার দেবো না, ফর এক্সাম্পল H3 ট্যাগ, এর কোনো ব্যাকগ্রাউন্ড কালার নেই বলে মনে হচ্ছে যে এটা নিচে নেমে এসেছে, কিন্তু আসলে ব্যাপারটা হলো আমরা যদি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, ফর এক্সাম্পল ইয়েলো দিলাম, তখন দেখা যাচ্ছে ডিপটা আসলে কিন্তু একেবারে উপর থেকেই শুরু হয়েছে, জাস্ট ওর বডিটাকে বাড়িয়ে নিল। তো এই সলিউশনটা অনেক ক্ষেত্রে কাজে লাগলেও আমাদের সব সময় এই সলিউশনটা উপরে ভিত্তি করে আমরা চলতে পারি না। তো আমরা সেই ক্ষেত্রে কি করতে পারি, প্যারেন্ট যে ডিপটা আছে অর্থাৎ ডিসিটেক, এর ওভারফ্লোটা অটো করতে হবে। ওভারফ্লো আমাদের একটা সিএসএস প্রপার্টিজ। ওভারফ্লো অর্থ হচ্ছে আমার বডির বাইরে, যে কোনো ট্যাগের বডির বাইরে যদি কোনো অংশ যায় সেই অংশটা কেমন হবে। তো এটার আমরা যদি হিডেন দিই, ওভারফ্লো হিডেন দিয়ে থাকি, তো ওভারফ্লো নর্মালি হিডেন দিলে বডির ওই ট্যাগের বাইরের অংশ শো করে না, আর ওভারফ্লো অটো দিলে অটোমেটিকলি ওভারফ্লোটা কাউন্ট করে। তো আমরা এটা ডিসিটেকে দিতে পারি, ওভারফ্লো অটো। ওভারফ্লো যখন আমরা অটো দিলাম তখন এটা রিফ্রেশ করলে দেখা যাবে কি আমাদের সেই যে মার্জিনটা দিয়ে H3 আমাদের ডিপটাকে নিচে নামিয়ে নিয়ে এসেছিল,
তো সেই অংশটা ওভারফ্লো অটোর কারণে এই সমস্যাটার সমাধান হয়ে গিয়েছে। আমাদের আরও কিছু ব্যাপার আছে যেগুলো আমি দেখাবো, এই ধরনের ছোট ছোট সমস্যা, আজকে সেই সমস্যাগুলোর সমাধান দেব। তো আমরা এটা ডিপেন্ড করে আপনার উপরে, ওভারফ্লো অটো এখানেই দিবেন নাকি হচ্ছে যে আপনি কমন রুল হিসেবে দিয়ে দিবেন যাতে প্রতিটা ট্যাগের জন্য এই রুলটা ফলো করে, এটা আপনার উপর ডিপেন্ড করে। আমার স্টারের ভিতরে দেওয়া হচ্ছে প্রতিটা ট্যাগ, ক্লাস অথবা আইডির জন্য এই রুলটা ফলো করবে। তো আমাদের H3 এই সমস্যাটার সমাধান আমরা দেখালাম। আমি একটু লোগোটাকে সাইডে নিয়ে যাই। ডিজাইন ক্রেজ আমাদের অফিসিয়াল ওয়েবসাইট, আমাদের কোম্পানির নাম হলো ডিজাইন ক্রেজ। আপনারা ইচ্ছা করলে www.designcrez.com এ ভিজিট করতে পারেন, অথবা ইউটিউবে অথবা ফেসবুকে www.facebook.com/groups/freelancerskhulna তে গেলেও আপনি আমাদেরকে পাবেন। ফ্রিল্যান্সার্স খুলনা আমাদের গ্রুপ। যাই হোক, তো আমরা H3 ট্যাগটাকে তুলে দিতে পারি। আমরা H3 ট্যাগটাকে তুলে দিলাম। এখন আমি যদি কিছু ইমেজ নিই, আমি কিছু ইমেজ ট্যাগ নিলাম, ইমেজ 1। আমি জাস্ট এটাকে কপি করে 3টা কপি দিলাম। প্রত্যেকটা কপি দেওয়ার পরে আমরা কি করব, আমাদের হাইটটা উঠিয়ে দিই, হাইটটা জাস্ট বোঝানোর ক্ষেত্রে। এখন ইমেজটা আসার ফলে অনেকখানি হাইট হয়ে যাবে, তো আমাদের হাইটটার দরকার নেই। আমি ইমেজ দিলাম। তো দেখুন একটা জিনিস এখানে লক্ষণীয় যে একটা ইমেজ থেকে আর একটা ইমেজের মাঝখানে একটা ফাঁকা হয়ে গিয়েছে। এটা আমাদের অনেক সময় অনেক ক্ষেত্রে সমস্যা হয়। যেমন এই ইমেজটা আমি যদি ধরি, প্রথম ইমেজটা আমি একটু এখানে নিয়ে আসি, ইমেজটা নিচে একটা অংশ ফাঁকা হয়ে গিয়েছে। এইটা কিন্তু ইমেজ ট্যাগের জন্য হয়। তো এই সমস্যার জন্য অনেক ক্ষেত্রে আমাদের ডিপগুলো সামান্য ফাঁকা হয়ে যায়, যে ফাঁকাগুলো আমরা ফিল আপ করতে পারি না। তো এই ফাঁকাটা ফিল আপ করতে গেলে আমাদের কি করণীয়, এটা আমাদেরকে দেখতে হবে। আমরা খুব স্বাভাবিকভাবে যে রুলটা ইউজ করতে পারি সেটা হলো, আমরা এখানে ইমেজ ট্যাগের জন্য একটা কমন রুল, অর্থাৎ আমাদের এখানে ব্যাপারটা হচ্ছে সিলেক্টর, অর্থাৎ আমরা যে কোডটা এখানে দেব সেটা ট্যাগের হোক, যে সিলেক্টরটা ইউজ করব, অথবা ক্লাস হোক, যেটাই হোক না কেন, এই আইএমজি ট্যাগ দেওয়ার অর্থ এই HTML ফাইলে যতগুলো আইএমজি আছে সবগুলোর উপরে এই রুলটা প্রভাব পড়বে। তো ইমেজ ট্যাগের ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, বাই ডিফল্ট আমরা একটা রুল সেট করতে পারি, সেটা হচ্ছে ডিসপ্লে। অর্থাৎ এর ডিসপ্লেটা কেমন হবে, বাই ডিফল্ট এর ডিসপ্লেটার মাধ্যমে কিন্তু একটু নিচে নামিয়ে দিয়েছে। তো আমরা ডিসপ্লে কি দিতে পারি, এখানে ডিসপ্লে আমরা দিতে পারি লিস্ট আইটেম। সো লিস্ট আইটেম দিলে হবে কি, অর্থাৎ লিস্ট আইটেম বলতে বোঝায় যখন আমরা ডিসপ্লে লিস্ট আইটেম দিই তখন যে ট্যাগকে অথবা যে ক্লাসকে লিস্ট আইটেম ডিসপ্লে দেওয়া হয়, তো সেই ট্যাগ অথবা সেই ক্লাস অথবা সেই আইডিটা হচ্ছে নর্মালি এলআই এর মতো কাজ করে। লিস্ট আইটেম অর্থ এলআই। তো এবারে আমরা রিফ্রেশ করে দেখি, আমাদের মাঝখানের স্পেসটা কমে গিয়েছে। তো এটা হচ্ছে আমাদের সবথেকে বড় সমস্যা হয়। আমরা আরেকটু টেস্ট করে দেখি। আমরা একটু ইমেজের সাইজটা, ইমেজের ওয়েটটা আমি বলেছিলাম পার্সেন্টে দেওয়ার কথা, বোধহয় আপনাদের মনে থাকবে, 30% করে দেই। তো দেখুন আমাদের লিস্ট আইটেমের মতো এফেক্ট ফেললো, তাই না? নর্মালি যদি আমাদের ডিসপ্লে না থাকতো ইমেজগুলো পাশাপাশি যেত, কিন্তু যখনই আমার লিস্ট আইটেম করা হয় তখন ইমেজগুলো পাশাপাশি যায় না। এটাও আমাদের মাথায় রাখতে হবে। আমরা আরও দেখতে পারি যে লিস্ট আইটেম বাদে আর কি থাকতে পারে, যেমন ডিসপ্লে টেবিল হতে পারে। দেখুন আমাদের কোন ক্ষেত্রে আমাদের এই কোডটা কাজ করে সেটা আমাদের দেখতে হবে। যদি আমি ব্লক ইউজ করি, তো ব্লক ইউজ করলেও একই কথা, আমরা ব্লকও ইউজ করতে পারি।
এভাবে ইউজ করার মাধ্যমে আমরা এই সমস্যাটা সমাধান করতে পারি। যদি পাশাপাশি ইমেজ রাখতে হয় সেই ক্ষেত্রে একভাবে, আপনার যেভাবে ইউজ করার প্রয়োজন পড়বে ঠিক সেভাবে ইউজ করবেন। আমাদের এটা দেখানোর মেইন উদ্দেশ্য ছিল এই ফাঁকাটা কি করে বন্ধ করা যায়। তো আশা করি বুঝতে পেরেছেন। আমাদের এইচটিএমএল এবং সিএসএস এ আমরা যে কোডগুলো সম্পর্কে জেনেছি তার ভিতরে অলরেডি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমরা জেনেছি। আমি একটু কালার করে দিতে চাই। ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জেনেছি, বর্ডার সম্পর্কে জেনেছি। আমরা দেখেছি কি করে শুধু বর্ডার লিখে সব কিছু করা যায়। আমরা শিখেছি ডিসপ্লের কিছু কিছু শিখেছি, যেমন ডিসপ্লে ব্লক, এরপরে আছে লিস্ট, আইটেম, আরও অনেক কিছু আছে, যেমন ডিসপ্লে টেবিল আছে। মার্জিন, আমরা মার্জিনটা সম্পূর্ণ শিখেছি, প্যাডিংটা সম্পূর্ণ শিখেছি। আমরা উইথ অ্যান্ড হাইটের সব কিছু শিখেছি। ওভারফ্লো এক্স, ওভারফ্লো ওয়াই, এরকম অনেক কিছু আছে, আমরা এটা দেখব। আমরা এরপরে টেক্সটের বেশ কিছু শিখেছি, যেমন লিস্ট স্টাইল শিখেছি, বক্স সাইজিং শিখেছি, এ দুটো শিখেছি, কালার শিখেছি। আমরা ফন্টের ব্যাপারে শিখেছি। এরপরে টেক্সট ট্রান্সফর্ম শিখেছি, আমি টেক্সট ট্রান্সফর্ম আগের ক্লাসে দেখিয়েছি। এরপরে আর যেগুলো শিখেছি, আচ্ছা আমরা এইগুলোই বোধহয় অলরেডি কমপ্লিট করেছি। আজকে আমি দেখাবো আপনাদেরকে ওভারফ্লো এর ব্যাপারটা। ওভারফ্লো আমরা জাস্ট একটু আগে অটোটা দেখলাম, এবারে আমরা ইমেজগুলো মুছে দিতে পারি, অথবা আমার ইমেজ মোছার দরকার নেই। আমরা ওভারফ্লো দেখানোর আগে আমরা ওভারফ্লোটা দেখে আসি। মনে করুন একটা উইডথ দিলাম, ফর এক্সাম্পল হাইট দিলাম, হাইট হলো 200 পিক্সেল। সো যখন আমি হাইট 200 পিক্সেল দিলাম এবং ইমেজটাকে একটু ছোট করি, দেখুন আমাদের যে ইমেজটা ওভারফ্লো হয়েছে। ওভারফ্লো হওয়ার কারণে আমাদের স্ক্রলের ভিতরে এসেছে। এটা আসার কারণ কি, আমরা ওভারফ্লো সব কিছুর জন্য রুলস একটা সেট করে দিয়েছিলাম অটো। এটা যদি না থাকতো তো কি হতো, বাই ডিফল্ট আসলে অটো না হয়ে ইমেজটা বাইরে চলে যেত। দেখুন আমাদের ইমেজটা বাইরে চলে গিয়েছে, ইমেজটা টপ থেকে এবং বটম থেকে বাইরে চলে গিয়েছে। আমাদের মেইন ডিপটা কিন্তু ছিল এইটুকু। তো আমরা একটু ছোট করে নেই ইমেজটাকে আমরা বলতে পারি উইথ 50%। আমরা আশা করি যে ইমেজটা অনেক ছোট হয়ে গিয়েছে। ইমেজটা ছোট হয়ে গিয়েছে। তো ইমেজটা এখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ ডিভের বাইরে চলে এসেছে, কারণ আমরা ডিভের হাইট ফিক্সড দিয়েছি। এটা আমরা কেন বাইরে আনলাম, কারণ আমরা ওভারফ্লোটা সম্পর্কে শিখব। তো আমাদের ইমেজটা আছে এই ডিসিটেক ডিভ এর ভিতরে। তো আমরা কি করতে পারি, আমরা ইমেজটাকে আমরা ডিসিটেক ক্লাসটাকে ওভারফ্লোটা কেমন দিতে পারি, ওভারফ্লো অটো দিতে পারি। আমরা যখন ওভারফ্লো অটো দেব তখন দেখুন আমার ইমেজটা ভেতরে আছে এবং স্ক্রলিং হচ্ছে যখন অটো দিলাম। আর যদি আমরা অটো কিছুই না দেই, তো সেই ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, আমাদের ইমেজটা বাইরে চলে আসছে। তো অনেক ক্ষেত্রে আপনার হয়তো ওভারফ্লো অটো দরকার নাও হতে পারে। আপনি হয়তো চাবেন যে ওভারফ্লো অটো দিলে স্ক্রল বার আসে, সেটা দরকার নেই। ঠিক আছে, ওভারফ্লো আপনি অটো দিলেন না। আবার যদি ওভারফ্লোটাকে যদি আমরা অটো না করে আমরা হিডেন করি, তার অর্থ আমি আগেই বলেছিলাম যে হিডেন মানে লুকিয়ে ফেলা, তাই তো। তো এই ডিভের বাইরে যতখানি থাকবে ততখানি লুকিয়ে ফেলবে এই ডিভটা, ঠিক এইভাবে। অর্থাৎ ইমেজটা ভেতরে থাকার পরও আমাদের কিন্তু ওভারফ্লো হিডেনের কারণে ইমেজটা বাকিটা শো করছে না। দেখুন আমার ইমেজটা কতখানি আছে, কিন্তু আমাদের ডিভটা এতখানি আছে এবং ডিভে ওভারফ্লো হিডেন দেয়া বলে
আমাদের ইমেজটা শো করছে না। তো আমরা এখানে চেঞ্জ করে করে দেখতে পারি যে ওভারফ্লো ভিজিবলটা হচ্ছে আমাদের নর্মাল রুলস, অর্থাৎ আমরা স্বাভাবিকভাবে ওভারফ্লো ভিজিবল, বাই ডিফল্ট ওভারফ্লো ভিজিবলটা শো করে। আর যদি আমরা এখানে আপনি অটো আছে, সো ওভারফ্লো অটো দিলে যেটা হবে আপনার পুরো অংশটাই শো করবে, কিন্তু একটা স্ক্রল বার হয়ে যাবে, স্ক্রল করা যাচ্ছে। আমাদের দেখা যাচ্ছে যে ইমেজটা ডিপটা একটা স্ক্রল বারের মতো হয়েছে এবং তার ভিতরে আমাদের টোটাল অংশটা স্ক্রল করা যাচ্ছে। তো এটাই হচ্ছে আমাদের ওভারফ্লোর ব্যাপার। ইন শর্ট আমরা বুঝতে পারলাম ওভারফ্লো কি। তবে আমাদের ইন ফিউচারে আমরা হয়তো আরও অনেক কিছু বুঝবো। তো আমি একটু ওভারফ্লো এক্স এবং ওয়াই দেখিয়ে দিতে পারি। সেটা হচ্ছে ওভারফ্লো যদি ওভারফ্লোর যেমন আমরা এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসটাকে ইউজ করতে পারি। যেমন আমাদের ওভারফ্লো আমরা হিডেন না দিয়ে যদি স্ক্রল দিলে যেটা হবে, আমাদের দুই সাইডে স্ক্রল বার আসলো দেখুন, অর্থাৎ নিচেও স্ক্রল বার আসলো, উপরেও স্ক্রল বার আসলো। অটো দিলে শুধুমাত্র যে সাইডে স্ক্রলিং হবে সেই সাইডের স্ক্রল বারই আসবে, আর যদি আমরা ওভারফ্লো স্ক্রল দিই তো আমাদের দুই পাশেই স্ক্রল বার আসবে। এগুলো সাধারণত খুব কমই ব্যবহার হয়, তারপরও অনেক ক্ষেত্রে ব্যবহার করা লাগতে পারে। তো শুধুমাত্র সেজন্যই জানানো। এছাড়া ওভারফ্লো স্ক্রল বাদেও আমার ওভারফ্লো এক্স এবং ওয়াই দুটো কোড আছে, অর্থাৎ যেমন ওভারফ্লো এক্সটা হচ্ছে আমরা যদি স্ক্রল দিই, অর্থাৎ এক্স অ্যাক্সিস বরাবর আমাদের শুধু ওভারফ্লো স্ক্রল হবে, কিন্তু ওভারফ্লো এক্স দিতে পারি, ওভারফ্লো ওয়াই দিতে পারি, অর্থাৎ আপনার এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসের যে কোনোটা কন্ট্রোল করতে গেলে যদি শুধু একটা কন্ট্রোল করতে হয়, এক্স অক্ষ অথবা ওয়াই অক্ষ, যেমন আমরা এক্স অক্ষের ওভারফ্লো স্ক্রলিংটা আমরা হিডেন করে দিতে পারি, হিডেন করে দিলাম, তো এক্স অ্যাক্সিস বরাবর স্ক্রল বারটা শো করলো না, ওয়াই অ্যাক্সিস বরাবর স্ক্রল বারটা শো করলো। তো আসলে এটা আমাদের যখন আমরা বিভিন্ন প্রজেক্ট করব তখন আমরা দেখতে পারবো যে কোনটা ইউজ করলে কি হয়। তো ইন শর্ট আমরা ওভারফ্লোটা শিখে ফেললাম। আমরা এখন যেটা শিখতে যাব সেটা হচ্ছে ফ্লোট খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ফ্লোট প্রপার্টিজের ভ্যালুটা হয় নর্মালি লেফট অথবা রাইট।